conferment of rights on overseas citizen of India card holder। কনফারমেন্ট মানে প্রদান করা বা অর্পণ করা। কি অর্পণ করে? অধিকার। যে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া যে কার্ড হোল্ডার আছে তাদের জন্য অধিকার প্রদান। তার মানে ওসিআই কার্ডধারীরা কোন কোন অধিকার পাবেন এবং কোন কোন অধিকার পাবেন না। An overseas citizen of India card holder shall be entitled to such rights as the central government may specify in this behalf। অর্থাৎ একজন ওসিআই কার্ডধারী সেই সমস্ত অধিকার পাওয়ার অধিকারী হবেন যেগুলো এই বিষয়ে কেন্দ্রীয় সরকার নির্ধারণ করবে। এর অর্থ হলো ওসিআই কার্ডধারীরা ভারতের পূর্ণ নাগরিক নন, তাই তাদের কি কি অধিকার থাকবে তা কেন্দ্রীয় সরকার আইন বা নিয়মের মাধ্যমে নির্ধারণ করে। রাইটস অ্যাভেলেবল টু ওসিআই কার্ড হোল্ডার। ওসিআই কার্ডধারীর প্রাপ্য অধিকার সমূহ। 1 নম্বর বলছে মাল্টিপল এন্ট্রিস, মাল্টিপারপাস লাইফ লং ভিসা টু ভিজিট ইন্ডিয়া। ভারতে আসা যাওয়ার জন্য একাধিকবার প্রবেশের সুযোগ সহ বহু উদ্দেশ্যে ব্যবহারযোগ্য আজীবন ভিসা পাবেন। অর্থাৎ ওসিআই কার্ডধারীদের লাইফ টাইম ভিসা থাকে, তাই তারা যতবার ইচ্ছা ভারতে আসতে ও যেতে পারেন এবং প্রতিবার নতুন ভিসার জন্য আবেদন করতে হয় না। এই ভিসা পর্যটন, আত্মীয়দের সঙ্গে দেখা, ব্যবসা ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায়। 2 নম্বর বলছে যে এক্সেমশন ফ্রম রিপোর্টিং টু পুলিশ অথরিটিস ফর এনি লেংথ অফ স্টে ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতে যতদিনই থাকুক না কেন পুলিশ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার বাধ্যবাধকতা থেকে ওসিআই কার্ডধারীরা অব্যাহতি পাবেন। ব্যাখ্যা কি? যে আগে অনেক বিদেশিকে ভারতে দীর্ঘদিন থাকলে FRRO মানে ফরেইনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা পুলিশের কাছে গিয়ে নিজের থাকার তথ্য জানাতে হতো, কিন্তু ওসিআই কার্ডধারীদের এ নিয়ম মানতে হয় না। তারা ভারতে কয়েকদিন, কয়েক মাস বা কয়েক বছর থাকলেও শুধু থাকার জন্য পুলিশের কাছে রিপোর্ট করতে হয় না। তাহলে ওসিআই কার্ড হোল্ডারদের কি পুলিশ রিপোর্টিং রিকোয়ার্ড? নো, লাগে না। তারপরে বলছে প্যারিটি উইথ NRIs ইন ফাইন্যান্সিয়াল, ইকোনমিক অ্যান্ড এডুকেশনাল ফিল্ডস এক্সেপ্ট ইন দ্য অ্যাকুইজিশন অফ এগ্রিকালচারাল অর প্ল্যান্টেশন প্রপার্টিস। বলছে আর্থিক, অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রে ওসিআই কার্ডধারীরা
এনআরআইয়ের সমান সুবিধা পাবেন, তবে কৃষি জমি বা বাগান সম্পত্তি অধিগ্রহণের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। অর্থাৎ ওসিআই কার্ডধারীরা ব্যাংকিংয়ের অনেক সুবিধা পাবেন, বিনিয়োগের কিছু সুবিধা আছে, শিক্ষাক্ষেত্রে এনআরআইদের মতো সুবিধা আছে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আছে, যে তারা এগ্রিকালচারাল ল্যান্ড বা কৃষি জমি বা প্ল্যান্টেশন প্রপার্টি, যেমন চা, কফি, রাবার ইত্যাদির বাগান কিনতে পারবেন না। তাহলে ওসিআই ইজ ইকুয়াল টু এনআরআই এর মতো সুবিধা, কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ড ও প্ল্যান্টেশন প্রপার্টি কিনতে পারবেন না। তারপরে কি, ট্রিটেড অ্যাট পার উইথ নন রেসিডেন্ট ইন্ডিয়ান ইন দ্য ম্যাটার অফ ইন্টার কান্ট্রি অ্যাডপশন অফ ইন্ডিয়ান চিলড্রেন। বলছে ট্রিটেড মানে কি, গণ্য করা হয় বা বিবেচনা করা হয়, আর অ্যাট পার উইথ মানে সমান মর্যাদায় বা সমানভাবে। নন রেসিডেন্ট ইন্ডিয়ান মানে এনআরআই, যারা বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক, ইন দ্য ম্যাটার অফ মানে বিষয়ে বা ক্ষেত্রে, ইন্টার কান্ট্রি মানে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক, অ্যাডপশন দত্তক গ্রহণ, ইন্ডিয়ান চিলড্রেন মানে ভারতীয় শিশুদের। বাংলা অনুবাদ, ভারতীয় শিশুদের আন্তদেশীয় ইন্টার কান্ট্রি দত্তক গ্রহণের ক্ষেত্রে ওসিআই কার্ডধারীদের এনআরআইদের মতোই সমান মর্যাদা দেওয়া হয়। ধরুন একজন ওসিআই কার্ডধারী বিদেশে থাকেন এবং তিনি কোনো ভারতীয় শিশুকে আইন অনুযায়ী দত্তক নিতে চান, সেই ক্ষেত্রে সরকার তাকে এনআরআইয়ের মতোই বিবেচনা করবে, অর্থাৎ আন্তদেশীয় দত্তক গ্রহণের নিয়মে ওসিআই কার্ডধারী এনআরআইয়ের সমান সুবিধা ও মর্যাদা পান। ইন্টার কান্ট্রি অ্যাডপশন বলতে বোঝায় এক দেশের শিশু অন্য দেশে বসবাসকারী ব্যক্তি আইন অনুযায়ী দত্তক নেওয়া। তাহলে ওসিআই কার্ড হোল্ডার এনআরআই এর সমান মর্যাদা কোন ক্ষেত্রে? ইন্টার কান্ট্রি অ্যাডপশন অফ ইন্ডিয়ান চিলড্রেন, ভারতীয় শিশুদের আন্তদেশীয় দত্তক গ্রহণের ক্ষেত্রে। তাহলে এখন পর্যন্ত আমরা যে পড়লাম ওসিআই কার্ড হোল্ডারের রাইটস কী কী অ্যাভেলেবেল করে ওরা, যে মাল্টিপল এন্ট্রিস, মাল্টিপারপাস লাইফ লং ভিসা, পুলিশ রিপোর্টিং থেকে এক্সেমশন, ফাইন্যান্সিয়াল, তারপর ইকোনমিক ও এডুকেশনাল ফিল্ডে এনআরআইয়ের সমান সুবিধা, কিন্তু এগ্রিকালচারাল বা প্ল্যান্টেশন প্রপার্টি নয়। ইন্টার কান্ট্রি অ্যাডপশন অফ ইন্ডিয়ান চিলড্রেনের ক্ষেত্রে এনআরআইয়ের সমান মর্যাদা। তারপরে বলছে ট্রিটেড অ্যাট পার উইথ resident Indian nationals in the matter of tariffs in airfares in domestic sectors in India। অর্থাৎ ভারতের যে অভ্যন্তরীণ বিমান রুট, সেখানে বিমান ভাড়ার ক্ষেত্রে ওসিআই কার্ডধারীদের ভারতের বাসিন্দা নাগরিকদের সমান মর্যাদা দেওয়া হয়। ডোমেস্টিক সেক্টরস বলতে বোঝায় ভারতের এক শহর থেকে অন্য শহরে বিমান যাত্রা, যেমন কলকাতার থেকে দিল্লি,
কলকাতার থেকে মুম্বাই, দিল্লি থেকে বেঙ্গালুরু। অর্থাৎ ওসিআই কার্ডধারীরা এই ধরনের দেশীয় বিমান যাত্রায় বিদেশিদের মতো বেশি ভাড়া নয়, বরং ভারতীয় নাগরিকদের মতোই ভাড়া দিতে পারেন, মানে রেসিডেন্ট ইন্ডিয়ান ফেয়ার। তাহলে ওসিআই কার্ড হোল্ডার কী করতেছে, ডোমেস্টিক এয়ার ফেয়ার দিচ্ছে ইজ ইকুয়াল টু রেসিডেন্ট ইন্ডিয়ানের সমান। তারপরে বলছে চার্জড দ্য সেম এন্ট্রি ফি অ্যাজ ডোমেস্টিক ইন্ডিয়ান ভিজিটার্স টু ভিজিট ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতের যে জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য, সেখানে প্রবেশের জন্য ওসিআই কার্ডধারীদের কাছ থেকে ভারতীয় দর্শনার্থীদের মতোই একই প্রবেশ মূল্য নেওয়া হয়। সহজ ব্যাখ্যা কি, যে অনেক সময় বিদেশিদের জন্য ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এর প্রবেশ মূল্য ভারতীয়দের তুলনায় বেশি হয়, কিন্তু ওসিআই কার্ডধারীদের বিদেশি হিসাবে গণ্য করা হয় না, তারা ভারতীয় দর্শনার্থীদের মতোই একই এন্ট্রি ফি দেন। তবে ওসিআই কার্ড হোল্ডার ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এন্ট্রি ফি ইজ ইকুয়াল টু ইন্ডিয়ান ভিজিটারের সমান। তাহলে ডোমেস্টিক এয়ারফোর্সে যখন যাবে এয়ারফোর্সে, তাও রেসিডেন্ট ইন্ডিয়ানের সমান। ন্যাশনাল পার্ক ও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এন্ট্রি ফি, সেটাও ইন্ডিয়ান ভিজিটারের সমান। এবার বলছি প্যারিটি উইথ নন রেসিডেন্ট ইন্ডিয়ান ইন রেসপেক্ট অফ এন্ট্রি ফিস টু বি চার্জড ফর ভিজিটিং দ্য ন্যাশনাল মনুমেন্টস, হিস্ট্রিক্যাল সাইটস অ্যান্ড মিউজিয়ামস ইন ইন্ডিয়া। বলছে ভারতের যে জাতীয় স্মৃতিসৌধ, ঐতিহাসিক স্থান এবং জাদুঘর পরিদর্শনের জন্য প্রবেশ মূল্যের ক্ষেত্রে ওসিআই কার্ডধারীরা এনআরআইয়ের মতোই সমান সুবিধা পাবেন, তারাও একই সুবিধা পায়। মানে যদি কোনো ওসিআই কার্ডধারী তাজমহল, কুতুব মিনার, লালকেল্লা, কোণার্ক সূর্য মন্দির, ভারতীয় জাদুঘর ইত্যাদি দেখতে যান, তাহলে এন্ট্রি ফি এর ক্ষেত্রে তাকে এনআরআই এর সমানভাবে বিবেচনা করা হবে। এখানে রেসিডেন্ট ইন্ডিয়ানের কথা বলা হয়নি, এনআরআই এর কথা বলা হয়েছে, তাই পরীক্ষায় পার্থক্যটা মনে রাখবে যে ন্যাশনাল মনুমেন্টস, হিস্ট্রিক্যাল সাইটস, মিউজিয়ামস, এখানে ওসিআইরা কিন্তু এনআরআই এর সমান সুযোগ সুবিধা পায়। তারপরে বলেছে পারসুইং the following professions in India in pursuance of the provisions contained in the relevant acts, namely বলছে পারসুইং মানে কি, অনুসরণ করা, দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত। তো হচ্ছে পারসুইং দ্য ফলোয়িং প্রফেশনস ইন ইন্ডিয়া in pursuance of the provisions contained in the relevant acts, কি বলেছে যে ভারতে নিম্নলিখিত পেশাগুলি করার ক্ষেত্রে সংশ্লিষ্ট
আইনগুলিতে থাকা বিধান অনুযায়ী ওসিআই কার্ডধারীরা অনুমতি পাবেন। মানে এর অর্থ হচ্ছে যে ওসিআই কার্ডধারী যারা, তারা ইচ্ছামতো সব পেশায় কাজ করতে পারবেন না। যে পেশাগুলির নাম দেওয়া আছে, যেমন ডাক্তার, দন্ত চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, আইনজীবী, স্থপতি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইত্যাদি, এগুলো যদি সংশ্লিষ্ট আইনের শর্ত পূরণ করে তাহলে করতে পারবে। অর্থাৎ ওসিআই কার্ড থাকলেই স্বয়ংক্রিয়ভাবে পেশা করার অধিকার পাওয়া যায় না। সংশ্লিষ্ট পেশার আইন, কাউন্সিল বা নিয়ম মেনে যোগ্যতা অর্জন করতে হবে। কিছু নির্দিষ্ট পেশা করতে পারবেন, কিন্তু শুধুমাত্র সংশ্লিষ্ট আইনের মানে রিলিভেন্ট অ্যাক্টস নিয়ম মেনে। এখানে বলছে ওয়ার্ড মিনিং, মানে এখন থেকে যেসব পেশার নাম দেওয়া হবে সেগুলি ওসিআই কার্ডধারীরা করতে পারবেন, তবে সংশ্লিষ্ট আইনের শর্ত পূরণ করলে। যেমন ডক্টরস, ওসিআই কার্ডধারী ভারতে ডাক্তার হিসেবে কাজ করতে পারবেন, তবে ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসি এর নিয়ম এবং ভারতের প্রযোজ্য আইন মেনে প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। ডেন্টিস্ট বা দন্ত চিকিৎসক, ওসিআই কার্ডধারী দন্ত চিকিৎসক হিসেবেও কাজ করতে পারবেন, তবে সংশ্লিষ্ট আইন ও নিবন্ধনের বা রেজিস্ট্রেশনের শর্ত পূরণ করতে হবে। নার্সেস বলছে, নার্স, ওসিআই কার্ডধারী ভারতে নার্স হিসাবে কাজ করতে পারবেন যদি সংশ্লিষ্ট নার্সিং কাউন্সিল ও আইনের শর্ত পূরণ করেন। ফার্মাসিস্ট, ওষুধ বিশেষজ্ঞ, ওসিআই কার্ডধারী ফার্মাসিস্ট হিসেবেও কাজ করতে পারবেন, তবে ফার্মাসির সংক্রান্ত আইন ও নিবন্ধনের নিয়ম মানতে হবে। তাহলে চারটা পেশা কি? ডক্টরস, ডেন্টিস্ট, নার্সেস, ফার্মাসিস্ট। অর্থাৎ ওসিআই কার্ড থাকলেই সরাসরি এই পেশাগুলি করা যায় না, সংশ্লিষ্ট অ্যাক্টস বা আইন এবং রেজিস্ট্রেশনের নিয়ম অবশ্যই মানতে হবে। আবার বলছে এখানে অ্যাডভোকেট, আর্কিটেক্টস, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, এগুলো করতে পারবে। অ্যাডভোকেটস মানে আইনজীবী, ওসিআই কার্ডধারী ভারতে আইনজীবী হিসাবে কাজ করতে পারেন যদি সংশ্লিষ্ট আইন যেমন অ্যাডভোকেটস অ্যাক্ট এবং বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিবন্ধন সম্পূর্ণ করেন। তাহলে শুধু ওসিআই কার্ড থাকলে আদালতে আইনজীবী হিসাবে কাজ করা যায় না, আইনের শর্ত পূরণ করতে হয়। আর্কিটেক্টস, ওসিআই কার্ডধারী ভারতের স্থপতি বা আর্কিটেক্ট হিসাবেও কাজ করতে পারেন, তবে কাউন্সিল অব আর্কিটেকচারের নিয়ম ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী যোগ্যতা থাকতে হবে। চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, এটা ওসিআই কার্ডধারী ভারতের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএ হিসাবেও কাজ করতে পারেন, তবে আইসিএআই ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার নিয়ম এবং প্রযোজ্য আইন মেনে যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে এই পেশাগুলো আমাদেরকে মনে রাখতে লাগবে যে ওসিআই কার্ড মানেই স্বয়ংক্রিয়ভাবে পেশা করার লাইসেন্স নয়, সেখানে রিলিভেন্ট অ্যাক্ট এবং রেজিস্ট্রেশন, প্রফেশনাল কাউন্সিলের নিয়ম অবশ্যই তাকে মানতে হবে। তারপরে বলছে যে ওসিআই রেজিস্ট্রেশন booklet is treated as OCIS identification for any service rendered to him or her। মানে ওসিআই রেজিস্ট্রেশন যে বুকলেট, সেটাকেই ওসিআই কার্ডধারীর পরিচয়পত্র হিসাবে গণ্য করা হয় যখন তাকে কোনো ধরনের সেবা প্রদান করা হয়। মানে ওসিআই কার্ডধারীর কাছে যে ওসিআই রেজিস্ট্রেশন বুকলেট থাকে সেটি তার পরিচয়ের
সরকারি প্রমাণ হিসাবে স্বীকৃত। অর্থাৎ যদি তিনি কোনো সরকারি বা অনুমোদিত প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা বা সার্ভিস নিতে যান, তাহলে ওসিআই রেজিস্ট্রেশন বুকলেট দেখিয়ে নিজের পরিচয় প্রমাণ করতে পারবেন। ধরুন একজন ওসিআই কার্ডধারী ব্যাংকে কোনো কাজ করতে গেলেন, সরকারি অফিসে কোনো সুবিধা নিতে গেলেন, অথবা এমন কোনো পরিষেবা নিতে গেলেন যেখানে পরিচয়পত্র দরকার, তো সেখানে ওসিআই রেজিস্ট্রেশন বুকলেটকে তার পরিচয়পত্র বা আইডেন্টিটি প্রুফ হিসাবে গ্রহণ করা হবে। তাহলে ওসিআই রেজিস্ট্রেশন বুকলেট ইজ ইকুয়াল টু আইডেন্টিটি প্রুফ বা পরিচয়পত্র। এখানে বলছে যে ইন কেস প্রুফ অফ রেসিডেন্স ইজ রিকোয়ার্ড, যদি বাসস্থানের প্রমাণ চাওয়া হয়, ওসিআই মে গিভ অ্যান এফিডেভিট, মানে কোনো সরকারি কাজের জন্য যদি ওসিআই কার্ডধারীকে প্রমাণ করতে হয় যে তিনি কোথায় থাকেন, তখন এই নিয়ম প্রযোজ্য হবে। তখন কি করবে? তখন ওসিআই মে গিভ অ্যান এফিডেভিট অ্যাটাস্টেড বাই এ নোটারি। ওসিআই কার্ডধারী তখন নোটারি পাবলিক দ্বারা সেই অ্যাটাস্টেড একটা হলফনামা বা এফিডেভিট জমা দিতে পারেন, স্টেটিং দ্যাট এ পার্টিকুলার স্পেসিফিক অ্যাড্রেস মে বি ট্রিটেড অ্যাজ দেয়ার প্লেস অফ রেসিডেন্স ইন ইন্ডিয়া। সেই হলফনামায় উল্লেখ থাকবে যে ভারতে একটি নির্দিষ্ট ঠিকানাকে তার বাসস্থানের ঠিকানা হিসাবে গণ্য করা হবে। অ্যান্ড মে অলসো গিভ দেয়ার ওভারসিজ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পাশাপাশি তিনি যদি বিদেশে তার স্থায়ী বাসস্থানের ঠিকানাও দিতে পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ ইমেল অ্যাড্রেস ইফ এনি, যদি ইমেল থাকে সেটাও যোগাযোগের জন্য উল্লেখ করা যাবে। অর্থাৎ কোনো কাজে ওসিআই কার্ডধারীর যদি বাসস্থানের প্রমাণ লাগে, তাহলে তিনি নোটারি দ্বারা অ্যাটাস্টেড একটা হলফনামা দিতে পারবেন। সেই হলফনামায় তিনি জানাবেন যে ভারতের একটা নির্দিষ্ট ঠিকানাকে তার বাসস্থানের ঠিকানা হিসাবে ধরা হোক, একই সঙ্গে তিনি বিদেশের বাসস্থানের ঠিকানা এবং ইমেল ঠিকানাও যদি থাকে দিতে পারবেন।